সার্বিয়ার বেলগ্রেডে যৌথ সংবাদ সম্মেলনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ঘাটতির কথা তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমেরিকার সাথে প্রতি মাসে অ্যান্টিব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার চুক্তি থাকলেও তা চাহিদার তুলনায় কম বলে জানান তিনি। আমেরিকা আমাদের প্রতি মাসে যে ক্ষেপণাস্ত্র দিচ্ছে তা একদমই পর্যাপ্ত নয়। জাপান বা সাউথ কোরিয়ার মতো দেশগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশ প্রতিরক্ষায় সাহায্য করতে পারত, যা আইনের অজুহাতে তারা দেয়নি। বেলগ্রেড সফরের এই ঐতিহাসিক মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের প্রশ্নে কিয়েভকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। সার্বিয়া কোনোভাবেই ইউক্রেনের ইইউ সদস্য পদের পথে বাধা হবে না বলে আশ্বাস দেন তিনি। ইউক্রেনের ইউরোপিয়ান যাত্রায় সার্বিয়া সবসময় পূর্ণ সমর্থন দিয়ে যাবে। ইইউতে প্রবেশের প্রক্রিয়ায় কিয়েভ দ্রুত এগিয়ে যাক, এটাই সার্বিয়ার জনগণ ও নেতৃত্বের আন্তরিক প্রত্যাশা। দুই দেশের যৌথ ড্রোন তৈরির গুঞ্জন নাকচ করে ভুচিচ জানান, আগামী সেপ্টেম্বরে ইসরায়েলের সহায়তায় সার্বিয়ার একটি নিজস্ব ড্রোন কারখানা উদ্বোধন করা হবে। বেলগ্রেডের এই সফর রাশিয়ার সাথে সার্বিয়ার দীর্ঘদিনের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসন নীতি ও সেনজেন কাঠামোর প্রয়োগ নিয়ে এবার মুখোমুখি ইউরোপিয়ান ইউনিয়নের দুই গুরুত্বপূর্ণ অংশীদার ইটালি ও স্পেন। নর্থ আফ্রিকার অঞ্চল সেউতায় সম্প্রতি হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর প্রবেশকে কেন্দ্র করে স্পেনের সাথে সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করে ইটালির জর্জিয়া মেলোনি সরকার। ইটালি সীমান্ত বিধিনিষেধ প্রত্যাহার করতে স্পেনের দেয়া 2 দিনের আলটিমেটাম প্রত্যাখ্যান করায় পাল্টা ব্যবস্থা নেই মাদ্রিদ। 8 অগাস্ট মধ্যরাত থেকে ইটালি থেকে আসা ফ্লাইটের যাত্রীদের আকস্মিক ও ইচ্ছেমতো পাসপোর্ট ও ভিসা পরীক্ষা চালানো শুরু করেছে স্প্যানিশ পুলিশ। আমি ভেবেছিলাম হয়তো বিমানবন্দরে পাসপোর্ট বা প্রবেশের প্রমাণপত্র চাওয়া হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে তেমন কিছুই চাইনি। যা ঘটছে তা পুরোপুরি অর্থহীন এবং রাজনীতি বা প্রচারণার উদ্দেশ্যে করা হচ্ছে বলেই আমার মনে হয়। ইটালি দাবি করছে অবৈধ অভিবাসীদের অবাধ যাতায়াত রুখতেই এই কড়াকড়ি 15 অগাস্ট পর্যন্ত কার্যকর থাকবে। তবে স্পেন বিষয়টিকে অন্যায় এবং ইউরোপের ঐক্যের জন্য চরম ক্ষতিকর বলে অভিহিত করেছে। দুই দেশের মুক্ত যাতায়াত চুক্তি স্থগিত হয়ে এমন সীমান্ত কড়াকড়ি বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ পর্যটক ও যাত্রীরা। ওমানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার অগ্রগতি হলেও হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি এখনও ধোঁয়াশায় থেকে গেছে। শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খোলার সাথে ওমান আলোচনার কোনো সরাসরি সম্পর্ক নেই। তেহরানের মতে এটি কেবল কোনো সাধারণ অর্থনৈতিক নৌপথ নয়, বরং ইরানের ভৌগোলিক ও কৌশলগত ক্ষমতার মূল উপাদান। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেব্বির জানান, আমেরিকার ইরানের সব শর্ত পুরোপুরি মেনে না নেয়া এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা হবে না। হরমুজ প্রণালী পুনরায় খোলার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং ওমানের সাথে আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি পুনরায় খোলা হবে কিনা তা নির্ভর করছে ইরান যেসব শর্ত দিয়েছে আমেরিকা তা কতটা মেনে নিচ্ছে তার উপর। 5 মাস ধরে চলা তেহরান ওয়াশিংটন উত্তেজনার মাঝে আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিরসনে একটি অন্তর্বর্তীকালীন ও বিকল্প নৌপথ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন। হোয়াইট হাউস জানায়, চুক্তি চূড়ান্ত ও বাস্তবায়িত হলে ইরানি বন্দরগুলোর ওপর থেকে আমেরিকান অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, নতুন বাণিজ্যিক নৌপথ চালুর বিষয়ে মাস্কাটের সাথে তেহরান চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে। তবে তেহরান যে শর্তাবলীর কথা বলছে তা নিয়ে সংশয় রয়ে গেছে। আরাকচির দাবি, এই শর্তের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত থাকবে। তেহরানের মতে, যুদ্ধবিরতি সমঝোতা স্মারক লঙ্ঘন করায় আমেরিকানরা অপরাধ করেছে। ওয়াশিংটন এমন শর্তের বিষয়টি কিভাবে দেখছে সেটার উপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। বাংলাদেশ বিমানের টরন্টো ঢাকা রুটের BG306 ফ্লাইট ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শতাধিক বাংলাদেশি যাত্রী। তাদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর যে খাবার দেওয়া হয়েছে তা ছিল নিম্নমানের। এমনকি স্টেশন ম্যানেজারের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। কানাডা টরন্টো থেকে ঢাকার পথে
বাংলাদেশ বিমানের BG-306 ফ্লাইটটি তেল ও খাবার সংগ্রহের জন্য শুক্রবার ইটালির রোমে অবতরণ করে। তবে স্থানীয় সময় সকাল 9টার দিকে অবতরণের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, ফলে সেটি আর উড্ডয়ন করতে পারেনি। ফ্লাইটটিতে মোট 259 জন যাত্রী ছিলেন। এর মধ্যে কানাডা ও আমেরিকার পাসপোর্টধারীরা ইটালিতে প্রবেশ করার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় 170 জন যাত্রী বিমানবন্দরেই আটকা পড়েন। অভিযোগ রয়েছে, দীর্ঘ প্রায় 13 ঘন্টা পর স্থানীয় সময় রাত 10টার দিকে তাদের শুধু একটি স্যান্ডউইচ দেয়া হয়। যাত্রীদের দাবি খাবারটি ছিল দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার অনুপযোগী। এদিকে ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক শতাধিক যাত্রীকে হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করতে সক্ষম হলেও রাতভর চেষ্টা করেও বাকি 170 জন যাত্রীর জন্য কোনো ইতিবাচক সমাধান আসেনি। ভুক্তভোগী বিমান যাত্রীদের মধ্যে ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা সাফায়েত অভিযোগ করেন, বিমানের স্টেশন ম্যানেজারের অসম্মানজনক আচরণ ছাড়াও খাবার অযোগ্য স্যান্ডউইচ দেওয়া হয়েছে। আটকে পড়া যাত্রীদের মধ্যে শিশু, নারী, বয়স্ক এবং হুইলচেয়ারে চলাচলকারী যাত্রীও রয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে মানবিক সংকটের মুখে থাকতে হয়েছে। বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, শনিবার বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে প্রকৌশলীদের একটি দল রোমে পৌঁছার কথা রয়েছে। বিমানটির মেরামতের কাজ শেষ হলে শনিবার রাত 11:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানটি। যাত্রীদের প্রত্যাশা, এমন পরিস্থিতিতে ভবিষ্যতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে আটকে পড়া যাত্রীদের জন্য আরও কার্যকর সহায়তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে মারাত্মক প্রভাব পড়েছে ইরাকের জ্বালানি খাতে। যুদ্ধ শুরুর আগে যেখানে দৈনিক 3.4 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হতো, অবরোধের কারণে এখন তা কমে 1/3 নেমে এসেছে। শনিবার বাগদাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খাদাইয়ার জানান, বর্তমানে দৈনিক 2.27 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল উৎপাদিত হলেও রপ্তানি করা সম্ভব হচ্ছে মাত্র 15 থেকে 17 হাজার ব্যারেল। ইরাকি তেলবাহী জাহাজগুলোকে প্রণালী অতিক্রম করতে দেওয়ার বিষয়ে তেহরানের সাথে আলোচনা হলেও সমাধান এখনো মেলেনি বলে জানান ইরাকি মন্ত্রী। অনুমতির বিষয়ে আমরা ইরানে আমাদের ভাইদের সাথে আলোচনা করেছি, তবে এই বিষয়টি এখনো চূড়ান্তভাবে সমাধান হয়নি এবং বর্তমানে এটি কার্যকর নেই। উদ্ভূত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর একক নির্ভরতা কমাতে বিকল্প রপ্তানি পথ তৈরির উদ্যোগ নিয়েছে বাগদাদ। শেভরন, ক্যাপিটাল টিআই এবং কাতারের UCC সংস্থাকে নিয়ে গঠিত আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাথে নতুন তেল পাইপলাইন নির্মাণের চুক্তি সই করেছে ইরাক। তেলমন্ত্রী জানান, নতুন এই প্রকল্পের আওতায় দক্ষিণ ইরাকের বসরা থেকে উত্তরের ফিশ খাবুর পর্যন্ত একটি এবং হাদিসা থেকে সিরিয়ার বানিয়াজ বন্দর পর্যন্ত দ্বিতীয় পথটি তৈরি করা হবে। পরবর্তী ধাপে জর্ডানের আকাবা বন্দর হয়ে আরেকটি সংযোগ লাইন তৈরির পরিকল্পনা রয়েছে। দুটি পাইপলাইনই সম্পূর্ণ নতুন। এর পাশাপাশি থাকবে পাম্পিং স্টেশন ও স্টোরেজ সুবিধা। চূড়ান্ত ব্যয় এবং উৎস আলোচনার উপর নির্ভর করছে, তবে বিনিয়োগের খাত নির্ধারিত না হলেও এই প্রকল্পে অন্তত $15 বিলিয়ন খরচ হবে। বাসিম মোহাম্মদ বলেন, ইরাকে পরিচালিত বিদেশি তেল কোম্পানিগুলোর ওপর কোনো ধরনের হামলা তারা বরদাস্ত করবে না। একই সাথে সংঘাতের কারণে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে আল জাইদি সরকার।